আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন স্যাটারডে হরর স্টোরি। আজ আপনাদের জন্য স্যাটারডে হরর স্টোরিতে সৈয়দ মুস্তাফা সিরাজের কালো ঘোড়া। কালো ঘোড়া এই গল্পটি আমরা নিয়েছি মলয় শঙ্কর দাশগুপ্তের লেখা সত্যি ভূতের গল্প এই বইটি থেকে। আর গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমার এই গল্পটি বানাতে যতটা সময় লাগে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও বেশি উৎসাহ করে এই ধরনের গল্প বানাতে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কালো ঘোড়া। গল্প পাঠে আমি গোপীনাথ। ব্যাপারটা নিছক স্বপ্ন নাকি সত্যি সত্যি ঘটেছিল বলা কঠিন। শুধু এইটুকু বলতে পারি, এ ঘটনা আমি মোটেও বানিয়ে বলছি না। যা যা ঘটেছিল অবিকল তাই তাই বর্ণনা করছি। গত শরৎকালের কথা। তখন আমি মার্কিন মুলুকের কান্ট্রি এলাকায় অর্থাৎ পাড়াগাঁয়ে এক ভদ্রলোকের অতিথি হয়েছিল। ভদ্রলোকের নাম ডক্টর হেরম্যান জুট্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে হিটলারের চেলারা ইহুদিদের উপর অত্যাচার শুরু করলে ডক্টর জুট্রাম আমেরিকান পালিয়ে আসেন, কারণ উনি ইহুদি। এলাকার নাম মূলভিলে, মানে মনে করলে হয়তো দাঁড়ায় চন্দ্রপুরী। আসলে নিঝুম কয়েকটা বনে ঢাকা ছোট্ট টিলার ওপর একটা করে বাড়ি। হাইওয়ে থেকে কষ্টের দৃষ্টে তাকালে নজর পড়ে চারিদিকে ছড়ানো ঢেউ খেলানো মাঠ, কোথাও ধূসর হয়ে ওঠা ভুট্টা ক্ষেত, কোথাও গরু শুয়োর বা ঘোড়ার বাথান, চারিদিকে কাঠের বেড়ার ঘেরা। মূলভিলে নাম কেন? ডক্টর জুট্রাম আমার প্রশ্নে শুনে বলেছিলেন, ওই যে নিচের দিকে হ্রদটা দেখছো, ওটা গড়ল লক্ষ্য করো। বাড়ির পুরো টিলার ফাঁকা এবং ঢালু হয়ে নেমে গেছে। তারপর হ্রদ, উবের ঘাসে ঢাকা লন ও ফুলবাগিচায় দাঁড়িয়ে আমার কথা বলেছিলাম। দেখলাম হ্রদটা অবৃত্তাকার, তার মানে অবিকল চন্দ্রকলার মতন। বলেছিলাম হ্রদটার নাম হওয়া উচিত মূল লেক। ঠিকই ধরেছ। ডক্টর জুট্রাম হেসে উঠলেন। ওটার নাম মূল লেক, তবে তার চেয়ে সুখের কথা, মূল লেকের ধারে জ্যোৎস্না রাতে গিয়ে ঘোরাঘুরি করলে ওই রূপকথার রাজপুত্রটি হয়ে উঠবে। হাসতে হাসতে বলেছিলাম, কিন্তু রাজপুত্রের যে একটা ঘোড়াও চাই। যেমন তেমন ঘোড়া চলবে না, চাই একটি পক্ষীরাজ, সেই যে যাদের ডানা আছে। বলতে বলতে একটু অবাক হয়ে থেমেছিলাম। ডক্টর জুট্রামের লালচে মুখে হঠাৎ কেন অমন গাঢ় ছায়া, যেন হঠাৎ কি অসুখ বাঁধিয়ে বসেছেন। ঠোঁট দুটো কাঁপছে, চোখ নিষ্পলক,
ব্যস্ত হয়ে বলেছিলাম, আপনি কি অসুস্থ বোধ করছেন ডাক্তার জুটরাম? উনি তখন ঘুম থেকে জেগে ওঠার মতো কাঁধ দুটো নাড়া দিয়ে আগের হাসিটা ফিরিয়ে এনেছিলেন। হ্যাঁ, তুমি ঘোড়ার কথা বলেছিলে তাই না? হ্যাঁ জুটরাম, জানো, মূল লোকের অদ্ভুত অদ্ভুত সব গল্প আছে। তার মধ্যে ওই ঘোড়াটা সাংঘাতিক। মাঝে মাঝে বিশেষ করে জ্যোৎস্নার রাতে নাকি রুদেন জল থেকে একটা কালো ঘোড়া উঠে আসে। ঘোড়াটা নাকি প্রাচীন যুগের এক রেড ইন্ডিয়ান সর্দারের নিছক ভুতুড়ে ব্যাপার। বলে ডক্টর জুটরাম হাত ঘড়ি দেখে নিলেন এবং ব্যস্ত ব্যস্ত হয়ে উঠলেন। কি কাণ্ড, কি কাণ্ড! আমাকে যে এক্ষুনি শহরে দৌড়াতে হবে। বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনার আছে। তুমি কি আমার সঙ্গে যাবে? ডক্টর জুটরাম পা বাড়িয়ে ফের বললেন, থাকবে, তোমায় গিয়ে কাজ নেই। পণ্ডিতি কচকচি তোমার ভালো লাগবে না। তার চেয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করো, বায়ু বাড়বে। হাসতে হাসতে চলে গিয়েছিলেন জুটরাম। চলি তাহলে, তুমি এনজয় করো। একটু পরে বাড়ির দক্ষিণ বনের গড়ানে রাস্তার ওর সাদা গাড়িটা নেমে যেতে দেখেছিলাম। তখন বেলা প্রায় 3:30। টিলার মাথার কাঠের দোতলা বাড়িটা আর নিঝুম হয়ে গেল। গাছপালা থেকে ঝিঝি পোকার বিকট হাঁক ডাক শোনা যাচ্ছিল। মার্কিন ঝিঝি পোকার ডাক বড্ড বিরক্তিকর। মনে মনে খাপ্পা হয়ে বললাম, রোজ বাছাধনরা ফল অর্থাৎ পাতা ঝরার দিন শুরু হলেই তোমাদের বিরক্ত কোথায় থাকে দেখা যাবে। ডক্টর জুটরাম প্রকাণ্ড কুকুরটা নাম রেক্স। একে কুকুরের আমরা প্রচণ্ড ভয়। তাতে রেক্স আমাকে যতবার দেখে মাতৃভাষায় গালাগালি করে। বাধা না থাকলে আমাকে নিশ্চয়ই সোজা ভরতে ফেরতে পাঠিয়ে ছাড়ত। কাচুমাচু মুখে ডক্টর জুটরাম বলেছিলেন, রেক্সের ওই এক দোষ, বিদেশি দেখতে পারে না। ভয়ে ভয়ে বারান্দাতে উঠলাম, কিন্তু রেক্সের সাড়া পেলাম না। তখন দরজা খুলে বাসার ঘরের ভেতর উকি দিলাম। সিঁড়ির পাশে কুকুরটা থাকে, সেখানে নেই। তাহলে জুটরামের সঙ্গে লেকচার শুনতে গেছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। দোতলায় আমার ঘর। বেলা 2টোর লাঞ্চ করেছি। বাঙালি স্বভাবে ভাত ঘুম নামে আরামদায়ক একটা ব্যাপার আছে। সাহেবদের সঙ্গে জ্ঞাটা বরবাদ হতে বলেছে। আজ এখন সুযোগ ছাড়া যাবে না। অতএব শটান বিছানায় চিত হলাম। কয়েক মিনিটের মধ্যে বুদ্ধবর ভাত ঘুম এসে কোলাকুলি করলেন। তখন কি আনন্দ! এতদিন পরে দেখা। ততক্ষণ পরে কার ডাকাডাকিতে চোখ খুলতে হলো। বাড়িতে কেউ আছেন? হ্যালো হ্যালো, কাকু বাড়িতে আছেন? তাকিয়ে দেখি বিছানার পাশে দাঁড়িয়ে আছে 8-9 বছরের একটা মেয়ে। গোলগাল পুতুল নরম, এক মাথা ঝাঁক কামড়ানো সোনালি চুল, পরনে উজ্জ্বল নীল ফ্রক, গলায় সাদা স্কার্ফ ছড়ানো। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। তখনই মনে পড়ে গেল, আরে তাই তো, এরই ছবি বাড়ির ওপর নিচে সব ঘরে দেখেছি। ওই তো
এ ঘরের দেওয়ালে হয়েছে। ডাক্তার জুটরামকে জিজ্ঞেস করব ভেবেছিলাম, ভুলে গেছি। উঠে বসে মিষ্টি হাসলাম, বললাম, হায়। আমার মার্কিন সম্ভাষণের জবাবে ছোট্ট করে বলল, হায়। কিছু মুখের অবাক ভাবটা ঘুচল না। ঠোঁট কামড়ে ঘরের ভেতর দেখে নিয়ে হঠাৎ একটা হাসলো। হেসে বলল, তুমি নিশ্চয়ই বাবার অতিথি। তুমি কি বিদেশি? সাই দিয়ে বললাম, প্রথমে তোমার নাম বলো। আমার নাম জিনা। তুমি নিশ্চয়ই শহর থেকে পড়াশোনা করো, তাই না জিনা? ওর সঙ্গে খাতির জমাতে বসলাম। তা এলাকার সঙ্গে, মায়ের সঙ্গে বুঝি? চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। ডক্টর জুটরাম তার স্ত্রী কিংবা মেয়ের কথা কিছুই বলেনি। আমিও কিছু জানতে চাইনি, কারণ ব্যক্তিগত ব্যাপার জানতে চাওয়া ভদ্র সম্ভবত নয়। উঠে দাঁড়িয়েছি। জিনা বলল, তুমি বললে না তো কোন দেশের লোক? আমি ইন্ডিয়ান। শুনেই জিনা যেন চমকে উঠল। বলল, হ্যাঁ, তুমি ইন্ডিয়ান? কিন্তু 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 কি বলো তো জিনা? তোমার মাথায় পালকের টুপি নেই, গলায় রঙের পাথরের মালা নেই। জিনা বলতে থাকলো, তোমার বর্ষা কি হলো? তোমার চুল কেটে ফেলেছো কেন? তুমি এমন বেটে মানুষ কেন? ওকে থামিয়ে হাসতে হাসতে বললাম, আরে জিনা থামো। জিনা আমাকে বলতে দাও। ইন্ডিয়ান মানে আমি ইন্ডিয়ান, ভারতের লোক। তুমি আমাকে রেড ইন্ডিয়ান ভেবেছো দেখছি। ভারতের নাম শোনোনি পূর্বের দেশে? জিনা কেমন যেন নিরাশ গলায় বলল, ও, তুমি ওরিয়েন্টাল। ঠিক বলেছ। এবার চলো তোমার মায়ের সঙ্গে আলাপ করি। জিনা সে কথায় কান না দিয়ে বলল, তুমি আমার সঙ্গে বাস্কেটবল খেলবে? খেলবো বই কি, এসো। বলে সে কাঠের সিঁড়ি বেয়ে নামতে থাকলো। তার পেছন পেছন নেমে নিচের ঘরে কাউকেও দেখতে পেলাম না। ঘরের ভেতর ততক্ষণ হালকা আধার জমেছে। পূর্বের বারান্দায় বেরিয়ে দেখি বেলা পড়ে গেছে। নিচনে কুয়াশা ছড়িয়ে রয়েছে। গাছপালার মাথায় আকাশে উড়ে যাচ্ছে বুলো হাঁসের ঝাঁক। নিচের দিকে একটু দূরে মূল লোকের জল তখনও লালচে ছটা ছাড়িয়ে আছে। হেই, এখানে চলে এসো। ঘুরে দেখি লনের কোনায় বাস্কেটবল নিয়ে জিনা দাঁড়িয়ে আছে। তার সঙ্গে খেলায় মেতে গেলাম। মেয়েটি বড় চঞ্চল প্রকৃতির। আমার নানা রিপিনায় লিখি লিখি করে হেসে উঠলেন। আমাকে গোহারা করে হারিয়ে ছাড়ল। আবছা আধার হয়ে এলো বলেই, এই যথেষ্ট, সকালে আবার হবে, তখন তোমায় হারিয়ে দেব। জিনা লেকের দিকে তাকিয়ে আছে, কেমন যেন আনমনা। বললাম, জানো জিনা, অবিকল তোমার মতো আমার একটা মেয়ে আছে। তার নাম কি জানো? নীনা। তোমরা দুজন পেন ফ্রেন্ড হতে পারো। আনমনা জিনা বলল, আই লাইক হার। তারপর হঠাৎ পা বাড়ালো, আমার সঙ্গে লেকে যাবে। তোমাকে একটা জিনিস দেখাবো, ভারী মজার, এসো না।
সে গেট খুলে ঢালু সবুজ ঘাসে ঢাকা জমি দিয়ে দৌড়াতে শুরু করলো। চেঁচিয়ে বললাম, জিনা, আরে আস্তে আস্তে, দৌড়েও না, আছাড় খাবে। ততক্ষণে সে লেকের বালির চড়ার নিচে পৌঁছে গেল। আমার যেতে বেশ খানিকটা সময় লাগলো। বিচে পৌঁছে টের পেলাম কনকনে ঠান্ডার রক্ত জমতে শুরু করেছে। মেয়েটা কিন্তু দিব্যি ছোটাছুটি করতে বলিত। হঠাৎ চোখ গেল হ্রদের ওপারে টিলার মাথায় পাকা এক টুকরো চাঁদ উঠেছে। তখনই ডাক্তার জুটরাম গল্পটা মনে পড়ল। কেমন অস্থির জগল। বললাম, জিনা, এবার ফেরা যাক। জিনা জবাব দিল না, জলের ধারে গিয়ে দাঁড়ালো। সেই সময় হু হু করে বাতাস এলো। ওহ, ঠান্ডাটা বেশ বেড়ে গেছে। ঠক ঠক করে কাঁপতে লাগলাম। কি শীত বাবা, কি শীত! দস্তি মেয়েটার পাল্লায় পড়ে শেষ অবধি না নিমোনিয়া বাঁধাই। হ্রদের জলটা কাঁপছে। আবছা জ্যোৎস্না ঝলমল করে সারা হ্রদ। তারপর একসঙ্গে অসংখ্য বুনো হাঁস প্যাক প্যাক করে ডেকে উঠল। তারপর যা দেখলাম, সারা শরীর অবশ হয়ে গেল। শীতের কথা ভুলে গেলাম। হাঁ করে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? যেন জলের ওপর দিয়ে হেঁটে এলো একটা কালো ঘোড়া। যা জল জ্যান্ত একটা কালো ঘোড়া। ঘোড়াটা বিচে আসতেই জিনা কি দুর্বোধ্য শব্দ চেঁচিয়ে উঠল। তারপর দেখি কালো ঘোড়ার সঙ্গে সে ছোটাছুটি করে বেড়াচ্ছে। কালো ঘোড়া, কালো ঘোড়া, কালো ঘোড়া, চল মেরে ঘোড়া। কখনো আমার সামনে দিয়ে, কখনো পিছন দিয়ে দুজনে ছোটাছুটি করতে লাগলো। ঘোড়াটা আমার ওপর এসে পড়বে ভেবে আমি আতঙ্কে কাঠ। কিন্তু গলায় কি আটকে গেল জিনাকে বারণ করা সত্ত্বেও। জিনা, জিনা! একটু পরে দেখলাম জিনা কালো ঘোড়ার ওপর চেপে বসেছে। ক্ষীণ জ্যোৎস্নার ছাবা বীজ জুড়ে খালি ঘোড়ার পায়ের শব্দ। তারপর পেছনে উপর দিকে থেকে কেউ আমার নাম ধরে ডাকছে শুনলাম। সেই সঙ্গে কুকুরের গর্জন শুনতে পেলাম। টর্চের আলো ছড়িয়ে পড়ল আমার গায়ের ওপর। সেই আলো ছটায় আবছা দেখলাম কালো ঘোড়াটা জিনাকে নিয়ে হ্রদের জলে নেমে যাচ্ছে। এতক্ষণ গলা দিয়ে স্বর বেরোয়, চেঁচিয়ে উঠলাম, জিনা, জিনা, জিনা! পেছনে ডক্টর জুটরাম বাস্তায় চেঁচিয়ে বললেন, কাম ব্যাক, কাম ব্যাক, কাম ব্যাক, ইউ ফুল, কাম ব্যাক! তারপর আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেল রেক্স। জলের ধারে দাঁড়িয়ে তখন গড় গড় করছে। ঘণ্টাখানেক পর ফায়ার প্লেসের সামনে দুজন চুপচাপ বসে আছি। এক সময় দীর্ঘশ্বাস ফেলে জুটরাম বললে, তুমি জিনা জিনা বলে ডাকছিলে? তুমি কি ওকে সত্যিই দেখেছিলে? পরনে নীল ফ্রক, গলায় সাদা ফ্রক ছিল, তাই না? হ্যাঁ, আর সেই কালো ঘোড়াটাও। কথা কেড়ে নিয়ে জুটরাম বললেন, 10 বছর আগে জিনা মূল লেনে ডুবে মরেছে। আর 1 বছর পরে ওর মা রোগে মারা গেছে। আমিও মূল ভিলেতে মরতে চাই, তাই এখানে একা পড়ে আছি। বলতে পারো, ওয়েটিং ফর দি ব্ল্যাক হর্স।
আহা দুষ্টিতে মায়া, হাসিতে মায়া, ভাষা ভাঙিয়ে মায়া, মঞ্চে আলোড়ন মতো সে নাচিয়ে বেড়াইতেছে একজনকেই পথ ভুলানো তাহার উদ্দেশ্য। এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের কালো ঘোড়া। গল্প পাঠে আমি গোপীনাথ। গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেকশানে গুগল আধারিত। গল্প আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট উইকে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর আমার গল্পটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার গল্পের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। আর গল্পটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে এই ধরনের গল্প বানাতে খুবই উৎসাহ করে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।